আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের রসায়নের ১১ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটি, এটি নিয়ে আজকে আমি আফজাল স্যার তোমাদের মাঝে হাজির হয়েছি। ১১ অধ্যায়, তোমাদের রসায়নের ১১ অধ্যায়টাকে একেবারে একটা সামারি করে দেব আজকে, যার নাম আমি দিয়েছি হচ্ছে জৈব যৌগের মানচিত্র। অনেকে আছে যে জৈব যৌগ পড়ি কিন্তু মনে থাকে না। একটা যৌগ থেকে অন্য একটা যৌগ কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা মনে থাকে না। গ নাম্বার এবং ঘ নাম্বারে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো তুমি বুঝতে পারো না যে কোনটা থেকে কোনটা তৈরি করব। তো এই যে তোমার যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলোকে আমি চ্যালেঞ্জ করলাম, আজকের এই ক্লাসের পর থেকে তোমাদের এই ডাউটগুলো আর থাকবে না। এই ডাউটগুলো একেবারে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি আফজাল স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন কৌশল, নতুন একটি টেকনিক, যেটার মাধ্যমে তুমি পুরো জৈব যৌগ অংশটুকু তোমার এসএসসি লেভেলে যতটুকু প্রয়োজন পুরোটাই তুমি মনে রাখতে পারবে এবং কোনোদিন তুমি ভুলতে পারবে না। তুমি ইচ্ছা করলেও এটা ভুলতে পারবে না, এমন ভাবে এটা তৈরি করা। একটি শহরের যেমন একটা নির্দিষ্ট মানচিত্র আছে, কোন গলি থেকে কোন গলিতে যেতে হয়, কিভাবে যেতে হয়, কোথায় স্কুল, কোথায় কলেজ, কোথায় সরকারি অফিস, কোথায় বাড়ি, কোথায় রাস্তা, কোথায় নদী, ঠিক সেরকম জৈব যৌগের এটারও একটা নির্দিষ্ট মানচিত্র আছে। আজকে আমি তোমাদেরকে এই জৈব যৌগের অলিগলি মানচিত্র আকারে দেখিয়ে দিব। পরীক্ষার আগে শুধুমাত্র এইটুকু ছক, এই মানচিত্রটুকু তুমি যদি একবার চোখ বুলিয়ে যাও, জৈব যৌগ থেকে আসা প্রত্যেকটা সৃজনশীলই তুমি আনসার করতে পারবে। শুরুতেই তুমি এরকম করে আমার মতো একটা মানচিত্র এঁকে নাও, অর্থাৎ কয়েকটা ঘর বানাও। দেখো এখানে আমি 3টা ঘর অঙ্কন করে রেখেছি, 1টা 2টা 3টা। এই পাশে দেখো 3টা ঘর, 1টা 2টা 3টা। মাঝখানে আমি 4টা ঘর এঁকে রাখছি। তো তুমি একটা বড় একটা কাগজ নিয়ে এরকম করে যদি মানচিত্র রাখতে পারো, তাহলে জৈব যৌগটাকে আমি একেবারে সহজভাবে তোমার কাছে উপস্থাপন করতে পারবো। আর এই ক্লাসটা তো তোমার ভালো লাগবেই আমি জানি। এই ক্লাসটা দেখার শেষে তুমি খুশিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো শুরু করি। প্রথমেই দেখো আমি এখানে যে ঘরগুলো অঙ্কন করে রেখেছি, এই ঘরগুলো আমি তোমাকে মুখস্থ করিয়ে দিব যে কোন ঘরের পর কোন ঘর। দেখো প্রথমে হচ্ছে অ্যালকাইনের বাড়ি, অ্যালকাইনের পরে হচ্ছে অ্যালকিনের বাড়ি, দেন হচ্ছে অ্যালকেনের বাড়ি। তাহলে প্রথমটা হচ্ছে অ্যালকাইন, তারপরটা হচ্ছে অ্যালকিন, তারপরটা হচ্ছে অ্যালকেন। এই 3টা বাড়ি পাশাপাশি। আর ডান পাশে একটু তাকাও, দেখো এখানে প্রথম যে বাড়িটা সেটা হচ্ছে অ্যালকোহল, পরেরটা হচ্ছে অ্যালডিহাইড, তারপরের বাড়িটা হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে দেখো এই যে বাড়িগুলো আছে, অ্যালকাইনের বাড়ি থেকে অ্যালকিনের বাড়িতে যাওয়ার একটা রাস্তা আছে, অ্যালকিনের বাড়ি থেকে অ্যালকেনের বাড়িতে যাওয়ার একটা রাস্তা আছে, অ্যালকেনের বাড়ি থেকে অ্যালকাইল হ্যালাইডের বাড়িতে যাওয়ার একটা রাস্তা আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলের বাড়িতে যাওয়ার একটা রাস্তা আছে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড থেকে জৈব অ্যাসিডের লবণ এবং জৈব অ্যাসিডের লবণ থেকে আবার অ্যালকেন তৈরি করতে পারবো। তাহলে দেখো তো আমি এইখান থেকে শুরু করে এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা এবং এই রাস্তায় ঘুরে আসতে পারতেছি। এছাড়াও কিছু শর্টকাট টেকনিকও আছে, যেমন আমরা অ্যালকাইন থেকে অ্যালডিহাইডের বাড়িতে আসতে পারবো, একটা রাস্তা আছে, একটা ব্রিজ আছে। আবার অ্যালকিন থেকে অ্যালকোহলের বাড়িতে যেতে পারবো, আবার অ্যালকোহল থেকে অ্যালকিনের বাড়িতে আসতে পারবো। দেখো এখানে তীর চিহ্ন দেওয়া আছে রাস্তাগুলো বোঝানোর জন্য। আবার অ্যালকেন থেকে শুধুমাত্র একটা বাড়িতেই যাওয়া যাবে, অ্যালকেন থেকে আমরা শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের বাড়িতে যাব। তারপর আমরা 2 দিকে যেতে পারবো, একটা হচ্ছে অ্যালকোহলের দিকে, আর একটা হচ্ছে দেখো তীর চিহ্ন ঘুরে ফিরে এদিকে ঘুরে 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 আবার অ্যালকিনের কাছে চলে আসছে। তার মানে এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমি এই দিক দিয়ে ঘুরে অ্যালকিনে আসতে পারবো। যদি সরাসরি দেখানো যেত, কিন্তু হিবিজিবি লাগবে জন্য আমি এই পাশ দিয়ে দেখাচ্ছি। তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে ডানেও যাওয়া যাবে, বামেও যাওয়া যাবে। আর অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যাবে, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করা যাবে। আবার একইভাবে জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করা যাবে, অ্যালডিহাইড থেকে আবার অ্যালকোহল তৈরি করা যাবে। এই যে মাঝখানের যে ঘর দুটি আছে, এই দুটি নিয়ে আমরা পরে আলোচনা করব, এটি এখনই এটার দিকে তাকানোর দরকার নেই। তাহলে আমরা শুরু করি এখান থেকে। এটার নাম হচ্ছে অ্যালকাইন। আমরা জানি অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন 3 বন্ধন আছে। অ্যালকাইনের সাথে আমরা যদি হাইড্রোজেন যুক্ত করে দেই, কি যুক্ত করে দিব? হাইড্রোজেন। খেয়াল করো, অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করে দেই তাহলেই অ্যালকিন তৈরি করবে।
এখন হাইড্রোজেন যে যুক্ত করব তার জন্য আমাদের একটা প্রভাবক লাগবে। প্রভাবকটা হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম এবং কি বেরিয়াম সালফেট। তাহলে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এই প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইনকে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করে দেই তাহলে সেখান থেকে অ্যালকিন তৈরি হবে। তাহলে একটা স্টেপ চলে গেল। এবার অ্যালকিন থেকে আমরা যাব অ্যালকেনের বাড়িতে। অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে গেলে আমরা আবার হাইড্রোজেন যুক্ত করে দেব। হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকিন থেকে অ্যালকেনে আসা যাবে, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা যাবে। এটার জন্য প্রভাবক হিসেবে লাগবে নিকেল প্রভাবক। এই নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা 180°C তাপমাত্রায় 180 থেকে 200°C তাপমাত্রায় উত্তপ্ত করি এবং হাইড্রোজেন যুক্ত করি তাহলেই অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে কি বললাম, অ্যালকাইন এর সাথে হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকিন তৈরি হবে, অ্যালকিনের সাথে আবার হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন তৈরি হবে। তাহলে অ্যালকাইন থেকে যখন এক ধাপ অতিক্রম করে আসব তখন আমার লাগবে প্রভাবক হিসেবে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। আর অ্যালকিন থেকে যখন অ্যালকেনে আসব তখন লাগবে নিকেল প্রভাবক এবং 180 থেকে 200°C তাপমাত্রায় হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন তৈরি করবে। এই অ্যালকেনের সাথে আমরা সূর্যের আলোর উপস্থিতিতে, দেখো এখানে আল্ট্রা ভায়োলেট রশ্মি লেখা আছে ইউভি, অর্থাৎ আল্ট্রা ভায়োলেট রশ্মির উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে এখানে যে কোনো একটা হ্যালোজেন, সেটা হতে পারে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো আমি এখানে ক্লোরিন দিয়ে বোঝাচ্ছি, ক্লোরিন যুক্ত করলাম। তার মানে যে কোনো একটা হ্যালোজেন যদি আমরা যুক্ত করি তাহলে এখান থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। তীর চিহ্নটা হচ্ছে এদিকে, অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। দেখো এখান থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, অর্থাৎ NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু এটা জলীয় হইতে হবে, এই কারণে আমরা লিখবো AQ। AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, অর্থাৎ জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহলকে আমরা যদি জারণ করি, জারণ করার শর্তটা হচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট প্রভাবক লাগবে। সেই প্রভাবকটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে খেয়াল করো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে আসতে গেলে জারণ করতে হবে। আর জারণ করার জন্য সিস্টেমটা কি, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে এটাকে জারণ করতে হবে। আর জারণ করবে এটাকে, জারণ করবে হচ্ছে জাইমান অক্সিজেন দ্বারা, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন লিখতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে কোনো অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালডিহাইড। এবার সেম ভাবে অ্যালডিহাইড থেকে যদি আমরা জৈব অ্যাসিড তৈরি করতে যাই আবার জারণ করতে হবে, অর্থাৎ এখানে আবার জাইমান অক্সিজেন নিতে হবে। এর জন্য লাগবে কি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে লাগবে কি পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4। অ্যালডিহাইডকে জারণ করি তাহলে তৈরি করবে হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে এই জৈব অ্যাসিডকে যদি আমরা বিজারণ করি তাহলে অ্যালডিহাইড তৈরি করবে, আর অ্যালডিহাইডকে যদি আমরা আবার বিজারণ করি তাহলে অ্যালকোহল তৈরি করবে। বিজারণ করার জন্য আমাদের লাগবে হচ্ছে জাইমান হাইড্রোজেন। তাহলে এখানে যদি আমরা জাইমান হাইড্রোজেন নেই, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন নিব, অত্যন্ত সক্রিয় এটা, এটার জন্য প্রভাবক হিসেবে লাগবে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। আর এই অ্যালডিহাইডকে আবার যদি বিজারণ করি, অর্থাৎ আবার যদি আমরা জাইমান হাইড্রোজেন নিই, জাইমান হাইড্রোজেন প্রভাবক হিসেবে কি থাকবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট এর উপস্থিতিতে যদি আমরা অ্যালডিহাইডকে আবার বিজারণ করি তাহলে তৈরি করবে অ্যালকোহল। তাহলে একটু খেয়াল করো, এখানে আমাদের ইম্পর্টেন্ট একটা পড়া আছে, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল। তার মানে এদিক দিয়ে আসলে জারণ, এদিক দিয়ে আসলে বিজারণ। আশা করি বুঝতে পারছো এটুকু। যদি শর্টকাট ভার্সন চাই আমরা, যেমন আমরা অ্যালকাইন থেকে সরাসরি অ্যালডিহাইডে যেতে চাই,
একটা ওয়ে আছে, একটা রাস্তা আছে। আবার একইভাবে অ্যালকিন থেকেও কিন্তু সরাসরি অ্যালকোহল করা যাবে। এই অ্যালকাইন এর সাথে যদি আমরা পানি যুক্ত করে দেই, এখানে আমি পানি যুক্ত করে দিলাম, H2O পানি যুক্ত করে দিলাম, প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে 20% 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 2% মার্কিউরিক সালফেট, 2% মার্কিউরিক HgSO4। তাহলে যদি আমরা অ্যালকাইনের সাথে পানি যুক্ত করে দিই তাহলে অ্যালডিহাইড তৈরি করবে, কিন্তু প্রভাবক হিসেবে লাগবে কি 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট। তাহলে এই অ্যালকাইন থেকে সরাসরি অ্যালডিহাইড তৈরি করা যাবে, অর্থাৎ এই রাস্তাটা ঘুরে এদিক দিয়ে ঘুরে আবার এখানে আসার দরকার নেই, অ্যালকাইন থেকে সরাসরি এখানে চলে আসতে পারবে। এবার 2 নাম্বারটা হচ্ছে যে অ্যালকিনের সাথে যদি আমরা পানি যুক্ত করি, মানে অ্যালকিনকে পানি খাওয়াই দিলে অ্যালকোহল তৈরি করবে। বিক্রিয়াটা আমি এখানে দেখাচ্ছি। অ্যালকিন, দেখো তীর চিহ্নটা এদিকে আছে, এর সাথে যদি আমরা পানি যুক্ত করি, এখানে আমি প্লাস দিয়ে দিই যুক্ত করা বোঝানোর জন্য, এখানেও আমি যুক্ত করলাম যে যুক্ত হচ্ছে পানি, কিন্তু এখানে প্রভাবক হিসেবে কি লাগবে, প্রভাবক হিসেবে লাগবে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তার মানে অ্যালকিনের সাথে যদি আমরা পানি যুক্ত করি, প্রভাবক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড নেই, তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালকোহল। আবার উল্টো কাজটাও হতে পারে, অর্থাৎ অ্যালকোহল থেকে যদি আমি পানি অপসারণ করে দিই, অর্থাৎ আমরা লিখতে পারি যে মাইনাস পানি, মাইনাস পানি কেন দিলাম, মানে পানি অপসারণ, পানি অপসারণ করবে, এখানেও কিন্তু ওই গাঢ় সালফিউরিক অ্যাসিডই থাকবে, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই কাজটা হবে। তার মানে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল, আর অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে, মাইনাস মানে অপসারণ, অপসারণ করলে অ্যালকিন তৈরি করবে। খেয়াল করো এই বিক্রিয়াটা কিন্তু প্রচুর আসবে। অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল, অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে অ্যালকিন, দুই ক্ষেত্রেই গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগবে। এখানেও কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকবে। অ্যালকাইন থেকে অ্যালডিহাইড যেতে পারবো, অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে পারবো, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড যেতে পারবো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল যেতে পারবো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যেতে পারবো, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করতে পারবো, জৈব অ্যাসিড থেকে আমরা এদিকে আসি এবার। তাহলে জৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিডের সাথে আমরা যদি কোনো ক্ষার যুক্ত করি, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, এটা একটা ক্ষার AQ, মানে জলীয়, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে সেখান থেকে তৈরি করবে জৈব অ্যাসিডের লবণ। তার মানে এখানে অ্যাসিড, এখানে ক্ষার, বিক্রিয়া করে তৈরি করবে কি লবণ পানি, অর্থাৎ এখানে লবণ তৈরি করবে জৈব অ্যাসিডের। এর সাথে যদি আমরা সোডা লাইম যুক্ত করি, সোডা লাইমটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই দুটিকে একত্রে বলা হয় হচ্ছে সোডা লাইম। এটা যুক্ত করলে তৈরি করবে অ্যালকেন। কিন্তু দেখো এখানে এই অ্যালকেনের বাড়িতে আমি দোতলা তৈরি করে রেখেছি, তার মানে হচ্ছে এই অ্যালকেন যেটা তৈরি করবে সেটা হচ্ছে এক কার্বন কম থাকবে। এখানে হচ্ছে কার্বন একটা কম, কার্বন একটা কি থাকবে, কম থাকবে, এখানে কার্বন একটা কম থাকবে। তাহলে জৈব অ্যাসিডের লবণের সাথে যদি আমরা সোডা লাইম যুক্ত করি, তাহলে সেখান থেকে যে অ্যালকেনটা তৈরি করবে তার কার্বন সংখ্যা একটা কম থাকবে। তাই এইখান থেকে এই বিক্রিয়াটাকে বলা হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি এখান থেকে লিখে দিচ্ছি, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার মধ্যে কার্বন একটা কমে যাবে। ঠিক আছে, আমরা প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি। এখানে আর একটা মাত্র বিক্রিয়া বাকি আছে, সেটা হচ্ছে দেখো অ্যালকেন থেকে যখন সূর্যের আলোর উপস্থিতিতে আমরা হ্যালোজেন যুক্ত করব, তখন তৈরি করবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই বিক্রিয়ার একটা নাম আছে, এই বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। কি নাম? হ্যালোজেনেশন। এই হ্যালোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালকোহল। আর এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো এই পাশেও সোডিয়াম হাইড্রোক্সাইড, এ পাশেও সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু এখানে যদি আমরা ALC দেই, এইটুকু খেয়াল রাখো, যদি এটাকে বলা হয় অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড।
তাহলে এটা হচ্ছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে তৈরি করবে অ্যালকোহল। আর যদি অ্যালকোহলীয়, ওই যে ALC লেখা আছে, এই অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে এই অ্যালকাইল হ্যালাইড থেকে ঘুরে ফিরে তৈরি করবে আবার অ্যালকিন। খেয়াল করো, তাহলে অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম জলীয়, তাহলে তৈরি করবে অ্যালকোহল। আর অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব যদি অ্যালকোহলীয় হয়, ALC মানে অ্যালকোহলীয়, অর্থাৎ সামান্য পরিমাণে অ্যালকোহল যুক্ত করা আছে, তাহলে সেখান থেকে তৈরি করবে হচ্ছে অ্যালকিন। দেখো সবগুলো বিক্রিয়া, তোমার বইয়ে যতগুলো বিক্রিয়া আছে সবগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া এখানে আছে। প্রথমে আমরা শুরু করবো এখান থেকে অ্যালকাইন। অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকিন, অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে তৈরি করবে হচ্ছে অ্যালকেন। অ্যালকেনকে যদি আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া দেই তাহলে তৈরি করবে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালকোহল। আর অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালকিন। আর অ্যালকোহলকে জারণ করলে তৈরি করবে হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে তৈরি করবে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডকে বিজারণ করলে তৈরি করবে হচ্ছে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে বিজারণ করলে তৈরি করবে হচ্ছে অ্যালকোহল। অ্যালকাইনের সাথে যদি আমরা পানি যুক্ত করি তাহলে তৈরি করবে অ্যালডিহাইড, আর অ্যালকিনের সাথে যদি আমরা পানি যুক্ত করি তাহলে তৈরি করবে অ্যালকোহল। অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে তৈরি করবে হচ্ছে অ্যালকিন। এবার জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে তৈরি করবে হচ্ছে জৈব অ্যাসিডের লবণ, আর জৈব অ্যাসিডের লবণের সাথে যদি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিই তৈরি করবে অ্যালকেন। অর্থাৎ এই লবণের মধ্যে কার্বন যদি থাকে 3টা, এখানে যে অ্যালকেনটা তৈরি হবে সেখানে কার্বন থাকবে 2টা। এখানে যদি 4 কার্বনের লবণ হয় এখানে তৈরি করবে 3 কার্বনের অ্যালকেন। ঠিক আছে, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে এটাও সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু এটা জলীয়, এটা হচ্ছে অ্যালকোহলীয়। আবার খেয়াল করো এইদিকে, এটা নিচের দিকে তাকাও, দেখো অ্যাসিড থেকে যখন লবণ তৈরি করবো সেখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড, লবণ থেকে যখন আবার অ্যালকেন তৈরি করবো সেখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার ব্যাপক। 1টা 2টা 3টা 4টা, দেখো 4 জায়গায় আছে। তুমি একটু ঘর বাড়ি যখন তৈরি করবে একটু খেয়াল রাখবে যে কোন জায়গায় কি লিখতেছো। একবার যদি মুখস্থ করতে পারি তাহলে কিন্তু পুরো চ্যাপ্টারটা তোমার মাথায় থাকবে। এছাড়া কোনো পদ্ধতি নাই যে তুমি একেবারে সবগুলো বিক্রিয়া মনে রাখতে পারবে। তুমি কষ্ট করে যদি খালি এই আমার মতো করে এরকম বলতে পারো যে এটা থেকে এটা তৈরি হয়, এটা থেকে এটা তৈরি হয়, আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি তুমি এই জৈব যৌগ থেকে যে কোনো সৃজনশীল আসলে তুমি করতে পারবে। এবার চলো আমরা বিক্রিয়ায় সরাসরি অ্যাকশনে চলে যাই। ঠিক আছে, লাইট ক্যামেরা অ্যাকশন। এখানে আমি যে অ্যালকাইনটা নিব তার নাম দিব হচ্ছে প্রোপাইন। এটা নিলাম প্রোপাইন। প্রোপাইনের সংকেতটা কি হবে? প্রোপাইন দেখো এরকম হবে CH3 অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো C3H দ্বিগুণের চেয়ে 2 কম, অর্থাৎ দ্বিগুণ 6, 6 থেকে 2 কম দিলে কত হবে? 4। এটা হচ্ছে আমাদের প্রোপাইনের সংকেত। দুইটার যে কোনো একটা সংকেত আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিন, অর্থাৎ প্রোপাইন থেকে তাহলে এখানে কি তৈরি করবে দেখো তো, প্রোপিন। এখানে তৈরি করবে প্রোপিন। প্রোপিনের সাথে যদি আমরা আবার হাইড্রোজেন যুক্ত করি তাহলে তৈরি করবে হচ্ছে প্রোপেন। প্রোপেন। তাহলে আমরা এই বিক্রিয়াটুকু একটু দেখে নিই যে কিভাবে আমরা বিক্রিয়া লিখব। খেয়াল করো, এখানে হচ্ছে প্রোপাইন। আমরা যদি প্রোপাইনের সংকেতটা এখানে লিখি, প্রোপাইন, প্রোপাইনের সংকেতটা কি? C3H4। এর সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, দেখো বিক্রিয়াটা লিখতে হবে পরীক্ষা খাতায় এরকম, হাইড্রোজেন যুক্ত করব, এখানে নিতে হবে প্যালাডিয়াম প্লাস হচ্ছে বেরিয়াম সালফেট। এই প্রভাবকের উপস্থিতিতে আমরা যদি বিক্রিয়াটা সংগঠিত করি তাহলে তৈরি করবে, দেখো তো 2টা হাইড্রোজেন এখানে শুধু যুক্ত হবে, তৈরি করবে C3H। এই 4টা আর 2টা হাইড্রোজেন মিলে হবে 6টা। দেখো তো কার্বন যত, হাইড্রোজেন যদি তার দ্বিগুণ হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যালকিন। যেহেতু 3 কার্বনের অ্যালকিন তাহলে এটার নাম হবে প্রোপিন। এই হচ্ছে প্রোপিন তৈরি করার সিস্টেম। তাহলে এটা হচ্ছে প্রোপাইন, প্রোপাইন থেকে তৈরি করবে কি? প্রোপিন। এবার খেয়াল করো, এই প্রোপিন তো তৈরি হয়ে গেল, তার মানে প্রোপিনের সংকেতটা হবে কি? প্রোপিনের সংকেত হবে C3H6। এবার প্রোপিনের সাথে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত করি তাহলে তৈরি করবে হচ্ছে প্রোপেন। তাহলে দেখো তো এখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা 6টা আর এখানে হচ্ছে 2টা, যোগ করলে হবে 8টা, অর্থাৎ প্রোপেনের সংকেত হবে C3H8।
আর আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অর্থাৎ কার্বনের চেয়ে হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে 2 বেশি হয়, তাই না? তাহলে খেয়াল করো এই বিক্রিয়াটা কিভাবে আসবে। প্রোপিন মানে হচ্ছে C3H6, এর সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করে দেব। প্রভাবক কি থাকবে? নিকেল। তাপমাত্রা কত? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটাকে উত্তপ্ত করলে তৈরি করবে হচ্ছে প্রোপেনের সংকেত কি হবে দেখো তো, C3H, দ্বিগুণের চেয়ে 2 বেশি, অর্থাৎ 3 গুণ 6, 6 আর 2 হচ্ছে 8। এই হচ্ছে প্রোপেন, এটা হচ্ছে প্রোপেনের সংকেত। তাহলে আশা করি বুঝতেছি যে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকিন, অ্যালকিনের সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করলে তৈরি করবে হচ্ছে অ্যালকেন, মানে প্রোপেন তৈরি করা শেষ। এবার এখান থেকে এইখানে চলে যাব। অ্যালকেন থেকে যা কিছু তৈরি করতে চাই না কেন, প্রথমে আগে এই হ্যালোজেনেশন বিক্রিয়াটা দিতে হবে, অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে যে বিক্রিয়াটা সেটা আগে দিতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা এই যে প্রোপেন যেটা ছিল, অর্থাৎ এই যে প্রোপেন হচ্ছে C3H8, এর সাথে আমরা যদি ক্লোরিন যুক্ত করি, মানে হ্যালোজেন হিসাবে ক্লোরিন নিলাম, ক্লোরিন নিলে আল্ট্রাভায়োলেট রশ্মি, সূর্যের আলোর উপস্থিতিতে আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে আর এখান থেকে একটা ক্লোরিন এটার সাথে যুক্ত হবে। তাহলে বিক্রিয়াটা হবে এরকম, C3H, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এখানে হবে 7, আর একটা ক্লোরিন যুক্ত হলে তৈরি করবে Cl, আর এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন মিলে তৈরি করবে হচ্ছে HCl। অর্থাৎ এটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। কি নাম? প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড, অথবা এটাকে আমরা বলতে পারি ক্লোরোপ্রোপেন। যদি ক্লোরিন যা বলতি তাহলে বলতে হবে ক্লোরোপ্রোপেন। তাহলে এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড অথবা ক্লোরোপ্রোপেন। তাহলে এই সংকেতটা আমরা এখানে লিখে ফেলি। সংকেতটা কি হবে? C3H7Cl। তাহলে এটার নাম কি হবে? প্রোপাইল ক্লোরাইড। এখন প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। এবার দেখো এই যে প্রোপাইল ক্লোরাইড, এখান থেকে আমরা দুইটা বিক্রিয়া দেখব, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে। খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে কি তৈরি করবে, আর অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে কি তৈরি করবে। আমরা যদি বিক্রিয়াটাকে এইভাবে দেখাই, C3H7Cl, এর সাথে শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, এটাকে বলবো আমরা AQ। এটা তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে এখান থেকে তৈরি করবে হচ্ছে অ্যালকোহল। কয় কার্বনের অ্যালকোহল? 3 কার্বনের অ্যালকোহল। তার মানে এটার নাম হয়ে যাবে হচ্ছে, যেহেতু এটা প্রোপাইল ক্লোরাইড, তাহলে অ্যালকোহল যেটা তৈরি করবে সেই অ্যালকোহলের নাম হচ্ছে প্রোপানল। অর্থাৎ এটার সংকেতটা হবে এরকম, C3OH। এই হচ্ছে প্রোপানল, নাম কি হবে? প্রোপানল। এটা হচ্ছে অ্যালকোহল। এটা কখন হলো? শুধু AQ রাখলে। এখন খেয়াল করো, বাকি যে সোডিয়াম এবং ক্লোরিন, এই যে এই দুইটা আছে, এরা মিলে তৈরি করবে NaCl, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে? এখন খেয়াল করো, এই বিক্রিয়াটা যদি আমরা ভিন্ন দিকে ঘটাই, অর্থাৎ এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে আমরা যদি এর সাথে NaOH AlC নেই, AlC, এটা যুক্ত করলাম, অ্যালকোহলীয়। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, যখনই আমরা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নিব, তাহলে সেখান থেকে দেখো ঘুরে ফিরে এখান থেকে তৈরি করবে হচ্ছে অ্যালকিন। অর্থাৎ এই 3 কার্বনের অ্যালকিন, 3 কার্বনের অ্যালকিন নাম কি? প্রোপিন। প্রোপিনের সংকেত কি হবে? C3H6, অর্থাৎ প্রোপিন তৈরি করবে। খেয়াল করো, এটা তৈরি করলে হচ্ছে প্রোপিন। প্রোপাইল ক্লোরাইডের সাথে শুধু জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে তৈরি করবে হচ্ছে প্রোপানল। আর এই প্রোপাইল ক্লোরাইডের সাথে যদি অ্যালকোহলীয় AlC, মানে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে সেটা তৈরি করবে হচ্ছে প্রোপিন, অর্থাৎ অ্যালকিন তৈরি করবে। তার মানে এখান থেকে আমরা ডান দিকেও যেতে পারবো, বাম দিকেও আসতে পারবো। তাহলে বাম দিকের যেহেতু বিক্রিয়াটা পূরণ করা আছে, আমরা ডান দিকেরটা লিখে ফেলি। তাহলে এখানে কি তৈরি করব? প্রোপাইল 3 কার্বনের যেহেতু প্রোপাইল ক্লোরাইড তৈরি করবে হচ্ছে প্রোপানল। তাহলে এটা তৈরি করবে কি? প্রোপানল।
প্রোপানল। আর প্রোপানলের সংকেতটা কি হবে? C3H7OH, এটা হচ্ছে প্রোপানল। এখন আমরা এই যে বিক্রিয়াগুলো আছে, অর্থাৎ এটা থেকে কিভাবে এটা তৈরি করব, আবার এটা থেকে এটা তৈরি করব, সেটা একটু দেখাবো। এখানে যদি প্রোপাইন নেই, প্রোপাইনের সাথে পানি যুক্ত করলে তৈরি করবে হচ্ছে প্রোপানেল। কি তৈরি করবে? প্রোপানেল তৈরি করবে। প্রোপানেলের সংকেতটা কি হবে দেখো তো। প্রোপানেলের মধ্যে যেহেতু কার্যকরী মূলকের মধ্যে CHO একটা আছে, তাহলে CHO হবে, আর বাকি থাকবে 2 কার্বন। 2 কার্বনকে আমরা এভাবে দিতে পারি CH3CH2, এটা একটা সংকেত হতে পারে, অথবা এইভাবে দিতে পারি C2H5CHO। এখানে দেখো কার্বন 3টা আছে, এখানে 2টা, এখানে একটা, তুমি যে কোনো একটা লিখলেই হবে। তার মানে অ্যালকাইনের সাথে যদি আমরা পানি যুক্ত করে দিই তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালডিহাইড। তাহলে বিক্রিয়াটা কেমন হবে দেখো। বিক্রিয়াটা হবে CH3CH এর সাথে আমরা যদি পানি যুক্ত করে দিই H2O। এই পানি যুক্ত করার জন্য লাগবে হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 2% মার্কিউরিক সালফেট অর্থাৎ HgSO4। এটা যুক্ত করলেই তৈরি করবে হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডটা কেমন হবে? 3 কার্বনের অ্যালডিহাইড, অর্থাৎ CH3CH2CHO, অথবা এটাকে এইভাবে লিখতে পারো C2H5CHO। এটার নামও হচ্ছে প্রোপানেল, এটার নামও প্রোপানেল। তার মানে যে কোনো অ্যালকাইন অর্থাৎ প্রোপাইনের সাথে পানি যুক্ত করলে প্রোপানেল তৈরি হবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এই যে অ্যালকিন, অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে দেখো, এবার অ্যালকিনের সাথে যদি পানি যুক্ত করি তাহলে হচ্ছে অ্যালকোহল তৈরি করবে, মানে হচ্ছে প্রোপিনের সাথে পানি যুক্ত করলে প্রোপানল তৈরি করবে। তাহলে প্রোপিনের সংকেতটা কি? C3H6, এর সাথে আমরা যুক্ত করে দিব কি? পানি। পানি যুক্ত করে দিব কিসের উপস্থিতিতে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটাকে যখন যুক্ত করব তাহলে তৈরি করবে হচ্ছে প্রোপানল। এই যে প্রোপানল, প্রোপানলের সংকেতটা কি হবে? C3H7OH, এটা হচ্ছে প্রোপানল। দেখো এটাকে আমি ভেঙেও লিখতে পারি এইভাবে CH3CH2, অর্থাৎ দ্বিবন্ধন আছে, তার মানে এটা হচ্ছে প্রোপিন। এটা হচ্ছে প্রোপিন। প্রোপিনের সাথে যদি আমরা পানি যুক্ত করি আবার ওই উপস্থিতি একই থাকবে, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তৈরি করবে হচ্ছে প্রোপানল। প্রোপানলের সংকেত কি হবে? যেহেতু 3 কার্বনের অ্যালকোহল, তাহলে 1 অর্থাৎ CH3CH2CH2OH, অর্থাৎ এইটা হচ্ছে প্রোপানল। তাহলে এটা হচ্ছে প্রোপানল, তৈরি করতেছি কোথা থেকে? প্রোপিন থেকে। তাহলে আশা করি এটা বুঝতে পারতেছি। যে এখন দেখো যদি অ্যালকোহল থেকে পানি অপসারণ করি তাহলে কিন্তু আবার অ্যালকিন তৈরি করবে। সেই বিক্রিয়াটা কেমন হবে দেখো। যে কোনো আমরা অ্যালকোহল নিই, অর্থাৎ প্রোপানল নিলাম। প্রোপানল কি? C3H7OH, সেটা হচ্ছে প্রোপানল। প্রোপানলের সাথে এইখান থেকে যদি আমরা পানি অপসারণ করি, আসলে পানি অপসারণ করা এটা মানে হচ্ছে এরকম দিবা -H2O, নিচে লিখবো হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড তো নিরোধক পদার্থ, তাই এইখান থেকে সে পানি অপসারণ করবে। পানি অপসারণ করার জন্য কি কি লাগতেছে দেখো তো। পানি তৈরি করার জন্য লাগতেছে OH এখান থেকে, আর একটা হাইড্রোজেন এখান থেকে কমিয়ে দিবে। তাহলে এখানে বাকি থাকলো কি? বাকি থাকলো C3H, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে থাকলো হচ্ছে 6টা, যোগ হচ্ছে এই একটা হাইড্রোজেন এখানে চলে যাওয়ার কারণে, আর এই OH এটা মিলে তৈরি করবে কি? পানি, H2O। আর এখানে লিখতে হবে যে ইনটু H2SO4, কারণ এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক পদার্থ। এটা কি পদার্থ? এটা হচ্ছে নিরোধক পদার্থ। এই নিরোধক পদার্থের কাজ হচ্ছে যে যারা অন্য পদার্থ থেকে পানি শোষণ করে নেয় তাদেরকে নিরোধক পদার্থ বলা হয়।
তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ, তাই সেই বিক্রিয়াটা সংঘটিত করবে। তার মানে আমরা দেখলাম যে যদি প্রোপিনের সাথে পানি যুক্ত করি তাহলে তৈরি করবে প্রোপানল, আর প্রোপানল থেকে পানি যদি আমি অপসারণ করে দেই তাহলে তৈরি করবে হচ্ছে প্রোপিন। আশা করি এই পর্যন্ত তুমি বুঝে গেছো। ঠিক আছে, এবার আমাদের কাজ কিন্তু শেষ, আসল কাজ শেষ। এবার আমাদের একেবারে সহজ সহজ বিক্রিয়া। অ্যালকোহলকে যদি জারণ করি তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালডিহাইড, অর্থাৎ প্রোপানল। এটাকে যদি জারণ করি তাহলে হচ্ছে প্রোপানেল তৈরি করবে। জারণ কিভাবে তৈরি করব? জারণ বিক্রিয়া হচ্ছে জাইমান অক্সিজেন দিব, আর এখানে দিব হচ্ছে পটাশিয়াম ডাইকার্বনেট সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে এটা বিক্রিয়া করলে, জারণ বিক্রিয়া করলে এটা তৈরি করবে হচ্ছে প্রোপানেল। আমরা বিক্রিয়াটাকে যদি এখানে দেখাই তাহলে দেখো কি বিক্রিয়া হবে। যে কোনো অ্যালকোহল আছে, হ্যাঁ, অ্যালকোহল থাকতে পারে এরকম করে যে CH3 CH2 CH2OH অর্থাৎ প্রোপানল। এই প্রোপানলের সাথে আমরা যদি এটাকে জারণ করি, প্রোপানলকে যদি আমরা জারণ করি, জারণ করতে হবে কার উপস্থিতিতে? দেখো তো K2Cr2O7 যদি এটাকে জারণ করা হয়, অর্থাৎ এটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানলকে যদি আমরা জারণ করি জাইমান অক্সিজেন দ্বারা তাহলে সেখান থেকে তৈরি করবে হচ্ছে প্রোপানেল। প্রোপানেলের সংকেতটা কি হবে? CH3 CH2 CHO, অর্থাৎ এটা হচ্ছে প্রোপানেল। তার মানে এখান থেকে জারণ করলে এটা তৈরি হবে। এই বিক্রিয়াটাকে আমরা আর কিভাবে লিখতে পারি? এটাকে সংক্ষিপ্ত করে লিখতে পারতাম, সেটা কি C3H7OH যোগ জাইমান অক্সিজেন, আবার আগের মতো K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড এখান থেকে বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে কি তৈরি করবে? বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে অ্যালডিহাইড অর্থাৎ প্রোপানেল। প্রোপানেলের সংকেতটা কি হতে পারে? প্রোপানেলের সংকেত এটাও লিখতে পারো, অথবা তোমার যদি মনে হয় এভাবে লিখবা C2H হচ্ছে 5CHO, এটা হচ্ছে প্রোপানেল। আশা করি এটা বুঝতে পারছো। চলো এবার প্রোপানেলকে আমরা জারণ করব। প্রোপানেলকে জারণ করার জন্য একই সিস্টেম, মানে এই অংশে জারণ করার জন্য এই যেটুকু লাগবে পটাশিয়াম ডাইকার্বনেট এবং সালফিউরিক অ্যাসিড। এটাকে জারণ করলে তৈরি করবে হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে এখানে হচ্ছে প্রোপানেল, এটার নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। কি নাম হবে? প্রোপানয়িক অ্যাসিড। এটা হবে প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিডের সংকেতটা কি হবে? 3 কার্বনের যেহেতু, তার মধ্যে একটার মধ্যে তো এই যে প্রোপানয়িক অ্যাসিডের বা যে কোনো জৈব অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে COOH, একটা কার্বন এখানে চলে গেল, বাকি থাকলো দুইটা। এটা হবে এরকম করে CH3CH2, এটা একটা। অথবা তুমি আরো সংক্ষিপ্ত করে লিখতে পারো যে এই যে দুটি অংশ, এই অংশটাকে সংক্ষিপ্ত করে লিখলে C2H5COOH। প্রোপানলকে জারণ করলে প্রোপানেল, প্রোপানেলকে জারণ করলে প্রোপানয়িক অ্যাসিড। এবার প্রোপানয়িক অ্যাসিডকে বিজারণ করলে প্রোপানেল, প্রোপানেলকে বিজারণ করলে প্রোপানল। দেখো এই বিক্রিয়াটাও আমরা দেখাই। CH3CH2COOH অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিড, মানে হচ্ছে জাইমান হাইড্রোজেন। প্রভাবক কি থাকবে? লিথিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রাহাইড্রেট, অর্থাৎ 4টা হাইড্রোজেন থাকবে। এখান থেকে তৈরি করবে কি 3 কার্বনের অ্যালডিহাইড, অর্থাৎ এইভাবে হবে CH3CH2CHO। এটার নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে প্রোপানেল। এবার প্রোপানেলকে যদি আবার আমরা বিজারণ করি, অর্থাৎ এইভাবে লিখি যে CH3CH2CHO, এটাকে আমরা আবার বিজারণ করলাম, আবার জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারণ। প্রভাবক কি থাকবে? লিথিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রাহাইড্রেট। এটাকে যদি বিজারণ করি, বিজারণ মানেই হচ্ছে লিথিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রাহাইড্রেট, এটা দ্বারা বিজারণ করা যায়। বিজারণ করলেই তৈরি করবে হচ্ছে এক ধাপ উপরে যাবে, অর্থাৎ প্রোপানল তৈরি করবে। প্রোপানলের সংকেতটা কি হবে? 3 কার্বন আগে লিখে ফেলি, CH3CH2CH2, তারপর হচ্ছে OH, অর্থাৎ এটার নাম হচ্ছে প্রোপানল। এটার নাম হচ্ছে প্রোপানল। তাহলে প্রোপানয়িক অ্যাসিডকে বিজারণ করলে প্রোপানেল,
প্রোপানলকে আবার বিজারণ করলাম প্রোপানল। তাহলে খেয়াল করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রোপানলকে জারণ করলে প্রোপানল, প্রোপানলকে জারণ করলে প্রোপানয়িক অ্যাসিড, আবার প্রোপানয়িক অ্যাসিডকে বিজারণ করলে প্রোপানল, প্রোপানলকে আবার বিজারণ করলে প্রোপানল। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি এই বিক্রিয়া। খেয়াল করো, প্রোপানয়িক অ্যাসিড, এবার অ্যাসিড থেকে যদি এদিকে আসতে হয়, অর্থাৎ এই দিক থেকে ঘুরে, এদিক থেকে ঘুরে, এদিক থেকে ঘুরে, এদিক থেকে ঘুরে আমরা এখন এই দিকে যাব। তাহলে এখানে হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে এখান থেকে তৈরি করবে প্রোপানয়িক অ্যাসিডের লবণ। তো দেখি লবণ কিভাবে তৈরি করে। এখন লবণটা যদি দেখাই, অ্যাসিডের সাথে ক্ষার যুক্ত করতেছে, এটা তো একটা ক্ষার। তাহলে আমরা জানি অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, তাহলে এই অ্যাসিড আর এই ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। চলো আমরা বিক্রিয়াটা একটু দেখাই। বিক্রিয়াটা কিভাবে হবে এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। দেখো, শুধুমাত্র এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে সোডিয়াম, এরা নিজেদের জায়গা চেঞ্জ করবে। জায়গা চেঞ্জ করলে কি হবে, সোডিয়ামটা এখানে চলে আসবে আর এইটুকু যা ছিল তাই, অর্থাৎ এটা যা ছিল তাই লিখবো, CO, এখান থেকে সোডিয়ামটা চলে আসবে এখানে, অর্থাৎ কণা হয়ে যাবে, এই যে কণা, যোগ এই হাইড্রোজেনটা এখানে চলে গেলে দেখো তো, একটা হাইড্রোজেন আর একটা OH মিলে কি তৈরি করবে, মিলে তৈরি করবে হচ্ছে পানি, অর্থাৎ এটা হচ্ছে পানি। এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে পানি। আর এটাকে বলা হবে 1 2 3 কার্বন যেহেতু আছে তাই এটাকে বলা হবে প্রোপানয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। কি নাম? এটা দুইটা নাম থাকতে পারে, এটা দুইটা নাম আমি একটু লিখে দিচ্ছি। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিডের প্রোপানয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, প্রোপানয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, অথবা সোডিয়াম প্রোপানয়েট। আর একটা নাম কি হতে পারে? সোডিয়াম প্রোপানয়েট। এখানে লিখে দিই, একটা নাম হতে পারে সোডিয়াম। তাহলে দুই ভাবে উচ্চারণ করা যাবে, হয় সোডিয়াম প্রোপানয়েট অথবা প্রোপানয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে এখান থেকে আমরা বিক্রিয়াটা একটু পূরণ করে দেই। দেখো, C2H5COONA। খেয়াল করো, এটার নাম কি হবে? প্রোপানয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। অর্থাৎ এখানে একটা কার্বন আছে, এখানে দুইটা কার্বন আছে, প্রোপানয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ অথবা সোডিয়াম প্রোপানয়েট। আমি যদি ছোট করে লিখে দিই, এটা হচ্ছে সোডিয়াম, নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট। এবার আমরা শেষ ধাপে যাব, অর্থাৎ অ্যাসিডের লবণ থেকে আমরা অ্যালকেন তৈরি করব। অ্যাসিডের লবণের সাথে যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দেই তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালকেন। অর্থাৎ অ্যাসিডের লবণের সাথে সোডা লাইম যুক্ত করলে এটাকে বলা হয়, দুটাকে একত্রে বলা হয় সোডা লাইম। এটা হলো সোডা, এটা হচ্ছে লাইম। লাইম মানে চুন আর সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। C2H5 কণা COONA, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি প্রোপানয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, অথবা এটাকে আমরা বলবো সোডিয়াম প্রোপানয়েট, যেটা ইচ্ছা বলা যাবে। এর সাথে আমরা যুক্ত করব কি, এই যে এইটুকু যুক্ত করব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা সোডা লাইম যুক্ত করব। এই কারণে নিচে লিখবো সোডিয়াম হাইড্রোক্সাইড আর উপরে অর্থাৎ তীর চিহ্নের উপরে লিখবো শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড। এই দুইটাকে মিলে বলা হবে সোডা লাইম। এই সোডা লাইম যখন যুক্ত করা হবে, দেখো এখানে একটা মজার একটা বিক্রিয়া, যেখানে কি কাজ হবে, এই যে কণা আপা এখান থেকে চলে যাবে, এইখান থেকে এই কণা আপা বাদ, এইখান থেকে বাদ যেয়ে এইটুকু আলাদা হয়ে যাবে। আর এখানে বাকি থাকলো কি একটা হাইড্রোজেন, আর এই যেটুকু যে লেজ, এই লেজটুকু আর এই মাথাটুকু এরা মিলে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে একটা অ্যালকেন। তাহলে দেখো তো এখানে অ্যালকেনটা কি তৈরি করতেছে, C2H, এখানে 5 ছিল আর এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, তৈরি করবে হচ্ছে H6 যোগ এইটুকু মিলে তৈরি করবে একটা লবণ। লবণ কিভাবে তৈরি করছে দেখো তো, এখানে Na, এখানে Na কয়টা হয়ে গেল? দুইটা, Na2। আর কার্বন কয়টা দেখো তো? একটা। তাহলে কার্বন লিখলাম একটা, আর অক্সিজেন কয়টা? একটা, দুইটা, এই যে এখানে একটা অক্সিজেন, এগুলো তিনটা। আমরা লিখবো সোডিয়াম কার্বনেট। এটা একদম ফিক্সড, সোডিয়াম কার্বনেট সবসময় তৈরি হবে। এখানে খেয়াল করো তো, এখানে যে আমরা লবণটা নিলাম, এইখানে যে লবণটা নিলাম দেখো তো, এই লবণের মধ্যে কার্বন কয়টা আছে? দুইটা আর একটা তিনটা, অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, মানে কার্বন ছিল এখানে তিনটা, 3 কার্বনের লবণ, 3 কার্বনের লবণ।
কিন্তু খেয়াল করো এইখানে যে অ্যালকেনটা তৈরি করলো, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে যে অ্যালকেন তৈরি করবে, সেখানে কার্বন কয়টা আছে দেখো তো। এখানে এই যৌগটার মধ্যে কার্বন কয়টা আছে? দুইটা। অর্থাৎ এখানে কার্বন আছে দুইটা। তাহলে 2 কার্বনের অ্যালকেনের নাম কি? 2 কার্বনের অ্যালকেনের নাম হচ্ছে ইথেন। অর্থাৎ এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা একটা কমে যাবে, তাই এই বিক্রিয়ার নাম হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা একটা কমে যাবে, মনে থাকবে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবে যে অ্যালকেন, সেখানে 3টা কার্বন থাকবে না, কার্বন একটা কমে যাবে। অর্থাৎ তুমি ধরেই নিতে পারো এই কণা অংশটুকু বাদ, হ্যাঁ, এই কণা অংশটুকু বাদ দিয়ে বাকিটা দিয়ে অ্যালকেন তৈরি করবে। এই যেখানে 2টা ছিল, এই 2 কার্বনের অ্যালকেন অর্থাৎ ইথেন তৈরি করবে। তাহলে দেখি এখানে লিখে ফেলি C2H5, এই যে কণা তো বাদ যাবে, এটুকু বাদ গেলে বাকিটা দিয়ে অ্যালকেন তৈরি করবে। তাহলে এটার নাম কি হবে? ইথেন, অর্থাৎ C2H6, অর্থাৎ এটা ইথেন তৈরি করলো। একটু খেয়াল করো আমি কেন এখানে দোতলা ঘর লিখে রাখছিলাম। দেখো এখানে কার্বন একটা কমে গেছে, এখানে দেখো বিক্রিয়াটা শুরু হয়ে গেছিল কিন্তু 3 কার্বন দিয়ে। দেখো এখানে 3 কার্বন, এটাও 3 কার্বন, এটাও 3 কার্বন। এখান থেকে যেটা তৈরি করছে এটার মধ্যেও 3 কার্বন, এটার মধ্যে 3 কার্বন, 3 কার্বন, 3 কার্বন, এটার মধ্যেও 3টা কার্বন, কিন্তু এখানে এসে 2 কার্বন। তার মানে একটা জিনিস কি খেয়াল করছো, যে এই যে অ্যালকেন, যে কোনো অ্যালকেন যদি এই রাস্তা দিয়ে ঘুরে একটা চক্কর দিয়ে এদিক দিয়ে আবার আসে, তাহলে কার্বন একটা কমে যাবে। অর্থাৎ 3 কার্বনের অ্যালকেন নিয়ে আমি যদি হ্যালোজেনেশন বিক্রিয়া দেই, তৈরি করবে অ্যালকাইল হ্যালাইড, সেটার মধ্যে কার্বন 3টা থাকবে। সেখান থেকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দেই, তাহলে তৈরি করবে অ্যালকোহল, সেটার মধ্যে কার্বন 3টা থাকবে। এটাকে জারণ করলে তৈরি করবে হচ্ছে অ্যালডিহাইড, সেখানেও কার্বন 3টা থাকবে। সেটাকে যদি আবার আমরা জারণ করি, তাহলে তৈরি করবে হচ্ছে অ্যাসিড। এটাকে যদি আমরা ক্ষারের সাথে যুক্ত করে দিই, তাহলে তৈরি করবে অ্যাসিডের লবণ, এখানেও কার্বন 3টা থাকবে। বাট যদি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যাই, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাহলে কার্বন একটা কমে যাবে, তৈরি করবে হচ্ছে 2 কার্বনের অ্যালকেন। তার মানে যদি কখনো বলা হয় যে 3 কার্বনের যৌগ থেকে 2 কার্বনের যৌগ তৈরি করো, অথবা 2 কার্বন যৌগের অ্যালকেন দিয়ে তোমাকে বললো যে 1 কার্বনের অ্যালকেন তৈরি করো, তাহলে এইখান থেকে কার্বন সংখ্যা যে কোনো বিক্রিয়ার মধ্যেই যদি থাকে যে 3 কার্বনের যৌগ থেকে 2 কার্বন, অথবা 2 কার্বন থেকে 1 কার্বনের যৌগ তৈরি করা, তাহলে তোমাকে অবশ্যই এখানে একটা চক্কর দিতে হবে। মানে এইখানে চক্কর দিলেই জিম করার মতো, যে এখানে একটু দৌড়াইলেই দেখবো তোমার ওজন কমে যাবে, অর্থাৎ কার্বন একটা কমে যাবে। তাহলে এই রাস্তা দিয়ে একবার ঘুরে আসলেই কার্বন একটা কমে যায়। তাহলে 2 কার্বন দিয়ে শুরু করলে এদিক দিয়ে ঘুরে আসতে আস্তে 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 কার্বন একটা কমে যাবে, এখানে 1 কার্বনে থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যদি টোটাল সামারি করে দেই, খেয়াল করো এখানে হচ্ছে প্রোপাইন, প্রোপাইন থেকে আমি হাইড্রোজেন যুক্ত করলে প্রোপিন, প্রোপিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে তৈরি করবে হচ্ছে প্রোপেন। প্রোপেনের সাথে আমরা যদি হ্যালোজেনেশন বিক্রিয়া দিই, মানে ক্লোরিন দেই, ফ্লোরিন দেই, ব্রোমিন দেই, আয়োডিন, যে কোনো একটা দিই, এটা ক্লোরিন না শুধু, এটা আমরা ফ্লোরিন দিতে পারতাম, এখানে আয়োডিন দিতে পারতাম, যে কোনো একটা হ্যালোজেন, অর্থাৎ এটাকে শুধু X2 লিখতে পারতাম, অর্থাৎ যে কোনো হ্যালোজেন। এই হ্যালোজেন কিন্তু এখানে অবশ্যই ইউভি লিখতে হবে, অর্থাৎ আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এই বিক্রিয়াটা দিলে তৈরি করবে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে তৈরি করবে হচ্ছে প্রোপানল, অর্থাৎ প্রোপাইল হ্যালাইড, বা এটার নাম হচ্ছে কি প্রোপাইল ক্লোরাইড। এর নাম কি? প্রোপাইল ক্লোরাইড লিখে দিই। তাহলে প্রোপাইল ক্লোরাইডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে তৈরি করবে প্রোপানল। আর প্রোপাইল ক্লোরাইডের সাথে যদি আমরা অ্যালকোহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে আবার তৈরি করবে কি, দেখো এই রাস্তাতে ঘুরে, এই যে এই রাস্তাতে ঘুরে আবার তৈরি করতেছে কি, তৈরি করতেছে হচ্ছে প্রোপেন। আর প্রোপানল, প্রোপানলকে জারণ করলে তৈরি করবে হচ্ছে প্রোপানল। প্রোপানলকে যদি আমরা জারণ করি প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিডকে যদি আমরা বিজারণ করি, তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালডিহাইড, অর্থাৎ প্রোপানল। প্রোপানলকে আবার বিজারণ করলে তৈরি করবে হচ্ছে প্রোপানল। আর একটা হচ্ছে প্রোপাইনকে সরাসরি পানি খাওয়াই দিলে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, তাহলে সরাসরি তৈরি করবে হচ্ছে প্রোপানল। আর যদি আমরা অ্যালকিনকে পানি খাওয়াই দিই, তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালকোহল, অর্থাৎ প্রোপিনকে পানি খাওয়াই দিলে তৈরি করবে প্রোপানল। প্রোপানলকে পানি যদি অপসারণ করে দিই, তাহলে তৈরি করবে হচ্ছে প্রোপিন। মানে এটা হলো পানি আদান প্রদানের একটা বিক্রিয়া। এবার লাস্ট ওয়ান এবং খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালকিন। এই অ্যালকিন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো এই অ্যালকিনকে, যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে এটা একটা অসম্পৃক্ত জৈব যৌগ। কি যৌগ এটা? অসম্পৃক্ত। আমরা এটা নাম জানি, যেটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত কিভাবে বুঝবো? এর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা 3 বন্ধন আছে। এই যে
প্রোপাইন, এটাও কিন্তু একটা অসম্পৃক্ত জৈব যৌগ, এটাও অসম্পৃক্ত, অসম্পৃক্ত, কারণ এর মধ্যে কার্বন কার্বন 3 বন্ধন আছে, একের অধিক বন্ধন থাকাই হলো অসম্পৃক্ত। তাহলে এই অসম্পৃক্ততা কিভাবে নির্ণয় করব বা কিভাবে শনাক্তকরণ করব, এর জন্য দুইটা বিক্রিয়া আছে। একটাকে বলবো ব্রোমিন পানি টেস্ট, আর একটাকে বলবো আমরা বেয়ার টেস্ট। অর্থাৎ ব্রোমিন পানি টেস্ট মানে হচ্ছে এটার মধ্যে ব্রোমিন যুক্ত করতে হবে, ব্রোমিন যুক্ত করলেই ব্রোমিনের বর্ণ হচ্ছে নরমালি লাল, কিন্তু এর সাথে যদি আমরা ব্রোমিন যুক্ত করি, দেখো এখানে আমরা ব্রোমিন যুক্ত করি এবং কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে CCl4 কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা যে কোনো অ্যালকিনের সাথে, নট অনলি এখানে প্রোপিন, যে কোনো অ্যালকিন, আমরা যদি প্রোপিনের সাথে ব্রোমিন পানি লাল বর্ণের, এটা বর্ণটা কেমন, এটা বর্ণটা হচ্ছে লাল, তাহলে ব্রোমিনের বর্ণ নরমালি হচ্ছে লাল, হ্যাঁ এটা হচ্ছে লাল বর্ণের। এই লাল বর্ণের ব্রোমিনটা যখন কোনো অ্যালকিনের সাথে মানে দ্বিবন্ধনযুক্ত কোনো যৌগের সাথে যুক্ত হয়, তখন এই ব্রোমিনের লাল বর্ণটা থাকে না, এটা বর্ণহীন হয়ে যায় এবং তৈরি করে হচ্ছে ডাইব্রোমো অ্যালকেন H6, আর এই যে দুটো ব্রোমিন যুক্ত হবে অর্থাৎ Br2, এটার নাম হয়ে যাবে ডাইব্রোমো প্রোপেন, ব্রোমো প্রোপেন, ডাইব্রোমো প্রোপেন। এই ডাইব্রোমো প্রোপেন এটা হচ্ছে বর্ণহীন, এটা হচ্ছে একটা বর্ণহীন যৌগ, হ্যাঁ এটা হচ্ছে বর্ণহীন। আর এই বর্ণহীন হওয়ার মাধ্যমে প্রমাণ হয় যে এই যে প্রোপিন এর মধ্যে দ্বিবন্ধন অথবা 3 বন্ধন আছে। পরীক্ষার হলে বিক্রিয়ার মধ্যে কিভাবে লিখবো সেটা দেখাই। বিক্রিয়ার মধ্যে দেখো প্রোপিন এভাবে লিখতে পারি C3H6 যোগ হচ্ছে ব্রোমিন, এর উপস্থিতিতে এখানে নিচে লিখে দেওয়া হচ্ছে লাল বর্ণের ব্রোমিন, আর এই লাল বর্ণের ব্রোমিনটা যখন প্রোপিনের সাথে যুক্ত হয় তখন তৈরি করবে হচ্ছে ডাইব্রোমো প্রোপেন অর্থাৎ C3H6Br2, এটার নাম হচ্ছে ডাইব্রোমো প্রোপেন, এটার নাম হচ্ছে ডাইব্রোমো প্রোপেন। এটা হচ্ছে একটা বর্ণহীন যৌগ, এটা কোনো কালার নাই, আর এর মাধ্যমে প্রমাণ হয় যে এর মধ্যে দ্বিবন্ধন আছে, তাই এটা একটা অসম্পৃক্ত জৈব যৌগ। এটাকে আরো ভেঙে লিখলে এভাবে লেখা যায় CH3CH2, অর্থাৎ এটা কিন্তু আমরা প্রোপিনই লিখতেছি বারবার, দুই ভাবে লিখতেছি, এই প্রোপিন এটাও প্রোপিন। এর সাথে যদি আমরা ব্রোমিন যুক্ত করি Br2, এই যে কার্বন টেট্রাক্লোরাইড এর উপস্থিতিতে, তাহলে তৈরি করবে দেখো CH, এই যে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, যে CH2 তৈরি করবে। দেখো এখানে যা ছিল আমি তাই লিখছি, শুধু দ্বিবন্ধনের জায়গায় একক বন্ধন লিখবো, লিখে এই কার্বনের মধ্যে দুইটা দাগ দিব, অর্থাৎ এটাকে যদি আমি কেটে দেই তাহলে এই বন্ধন একটা এই জায়গায় আর এই জায়গায় ঝুলে থাকবে, অর্থাৎ এই কার্বনের সাথে একটা বন্ধন ফাঁকা, এই কার্বনে একটা বন্ধন ফাঁকা থাকবে। আর ব্রোমিনকে ভেঙে লিখলে দুইটা ব্রোমিন লেখা যাবে, অর্থাৎ Br, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। এখন এটার নাম কি হয়ে গেল দেখো তো, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 1 2, দুইটা ব্রোমিন আছে তাই নাম হবে 1 2 ডাইব্রোমো প্রোপেন, নাম কি হবে 1 2 ডাইব্রোমো প্রোপেন। আর এটা হচ্ছে একটা বর্ণহীন যৌগ, আর এটা হচ্ছে লাল বর্ণের। আর যেহেতু এই বিক্রিয়ার মধ্যে দ্বিবন্ধন আছে, তার প্রমাণ হচ্ছে যে দ্বিবন্ধনের মধ্যে ব্রোমিন গুলো যুক্ত হতে পারতেছে, তাই এই পরীক্ষাগুলোকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে? এগুলো কিন্তু গ নম্বরে আসবে পরীক্ষায়। আরেকটা লাস্ট বিক্রিয়া, সেটা হচ্ছে বেয়ার টেস্ট পরীক্ষা। তাহলে আমরা এটাকে বাংলা ব্যাখ্যা কিভাবে লিখবো, এখান থেকে শুরু হবে যে কার্বন টেট্রাক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে প্রোপিনের সাথে লাল বর্ণের ব্রোমিন পানি যুক্ত করলে এখানে বিক্রিয়া করে 1 2 ডাইব্রোমো প্রোপেন তৈরি করে। যেহেতু এই বিক্রিয়ার মধ্যে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়, তাই প্রমাণ হয় যে প্রোপিনের মধ্যে দ্বিবন্ধন আছে। এটা কিন্তু তোমাদের সৃজনশীলের গ নম্বরের জন্য আসবে। আর শেষ বিক্রিয়া, আমাদের সর্বশেষ বিক্রিয়া হচ্ছে বেয়ার টেস্ট পরীক্ষা। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটাও অসম্পৃক্ততার পরীক্ষা নির্ণয়ের জন্য। এটার মধ্যে কি করা হয়, এটাকে জারণ বিক্রিয়া বলা হয়। জারণ বিক্রিয়া অ্যামিনো অক্সিজেন লাগবে, পাশাপাশি লাগবে হচ্ছে পানি। আর এখানে প্রভাবক হিসেবে থাকবে দুইটা জিনিস, প্রভাবক হিসেবে থাকবে দুইটা। একটা প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ
পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটা মিলে তৈরি করবে হচ্ছে জাইমান অক্সিজেন এবং পানি। আর এই অংশটা এটার সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে গ্লাইকল যৌগ। কি যৌগ তৈরি করবে? গ্লাইকল। এটা হচ্ছে গ্লাইকল যৌগ তৈরি করবে। তাহলে গ্লাইকল যৌগটা যখন তৈরি করবে তখন এই বিক্রিয়াটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে C3H6, আর এই দেখো এই অংশটা অর্থাৎ একটা জাইমান অক্সিজেন আর পানি অর্থাৎ দুইটা হাইড্রোক্সিল তৈরি হয় এখানে। দেখো তো, পানিকে যদি আমরা ভেঙে H2O আর এই যে একটা অক্সিজেন, এই অংশটাকে ভেঙে লিখলে দেখো তো দুইটা পাওয়া যায়। একটা হলো OH পাওয়া যাবে আর একটা OH পাওয়া যাবে। কয়টা পাওয়া গেল? দুইটা OH। এই দুইটা OH এইটার সাথে যুক্ত হবে অর্থাৎ OH2। এটাকে আমরা বলবো গ্লাইকল যৌগ। কি যৌগ? গ্লাইকল যৌগ। এটা একটা বর্ণহীন যৌগ, এটা কোনো কালার থাকে না। কিন্তু এই যে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর বর্ণ হচ্ছে আবার গোলাপি বর্ণ। কেমন বর্ণ? গোলাপি। এই গোলাপি বর্ণ বা লালচে গোলাপি এই বর্ণটা অপসারিত হয়। এর মাধ্যমে প্রমাণ হয় যে প্রোপিনের মধ্যে দ্বিবন্ধন আছে। আমরা যদি পরীক্ষার মধ্যে বিক্রিয়াটা লিখতে চাই কিভাবে লিখবো চলো একটু দেখি। প্রোপিন হচ্ছে এরকম CH3 CH দ্বিবন্ধন CH2, এর সাথে আমরা জাইমান অক্সিজেন দিব, যোগ দিব হচ্ছে পানি, আর এখানে প্রভাবক হিসেবে থাকবে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করো, এটাও কিন্তু একটা জারণ বিক্রিয়া, কিন্তু এই জারণ বিক্রিয়া আর এই জারণ বিক্রিয়াগুলো কিন্তু এক না। দেখো এখানে জারণ বিক্রিয়ার জন্য কি লাগছে প্রভাবক হিসেবে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এর মাধ্যমে জাইমান অক্সিজেন তৈরি হয়। এখানে কোনো পানি লাগে না। আর এখানে কি পটাশিয়াম ডাইক্রোমেট এর পরিবর্তে এখানে লাগতেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই যে খেয়াল রাখতে হবে যে প্রভাবক কি। আর এটার বর্ণটা কেমন? এই অংশটার বর্ণটা হচ্ছে গোলাপি। এটা হচ্ছে গোলাপি বর্ণের। যখন এর সাথে বিক্রিয়া করবে তখন এই দ্বিবন্ধন ভেঙে যাবে, তৈরি করবে এরকম CH3 CH, দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এক বন্ধন থাকবে, CH2 থাকবে। আর এখান থেকে দেখো দুইটা, এই বন্ধনটা যখন ভেঙে যাবে অর্ধেক অর্ধেক হয়ে এখানে একটা বন্ধন ফাঁকা করবে। আর এই অংশটা মিলে তৈরি করবে হচ্ছে দুইটা হাইড্রোক্সিল অর্থাৎ OH OH। এখানে একটা ভুল হবে, খেয়াল করো ভুলটা কোথায় হবে? কার্বনের সাথে অক্সিজেনের দাগ থাকতে হবে। এই দাগটা থাকতে হবে এই বরাবর, মানে কার্বন এবং অক্সিজেন বরাবর, অন্য কোথাও দিলে হবে না কিন্তু। তাহলে এখানে এই যৌগটার নাম হচ্ছে গ্লাইকল যৌগ। গ্লাইকল, প্রোপিলিন গ্লাইকল। এটা হচ্ছে প্রোপিলিন অংশ আর এটা হচ্ছে ডাইল অংশ, অর্থাৎ এটাকে আমরা বলবো ডাইল বা গ্লাইকল। এটাকে আর একটা নাম বলতে পারি ডাইল যৌগ। এই ডাইল যৌগ এটা হচ্ছে বর্ণহীন যৌগ। এর মাধ্যমে প্রমাণ হয় যে প্রোপিনের মধ্যে দ্বিবন্ধন আছে। এই অ্যালকিন যে শুধুমাত্র অসম্পৃক্ত জৈব যৌগ তা কিন্তু না, এখানে অ্যালকাইনও অসম্পৃক্ত জৈব যৌগ হতে পারে। এই অ্যালকাইন কিভাবে অসম্পৃক্ত জৈব যৌগ এবং তা কিভাবে আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করব সেটার জন্য একটা আমি বিক্রিয়া দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্রোমিন টেস্টটা দেখাচ্ছি। CH3 C 1 2 3 বন্ধন থাকবে, যোগ এটার সাথে দিতে হবে কি ব্রোমিন পানি, এই যে Br2 দিতে হবে। উপস্থিত কে থাকবে? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। এখন খেয়াল করো এখানে শুধু দুইটা ব্রোমিন অণু লাগবে, এই কারণে এই ব্রোমিনের আগেও 2 পরেও 2 দিতে হবে। এখন দেখো তো ব্রোমিন কয়টা হয়ে গেছে? এখানে টোটাল 4টা। এখন এই বিক্রিয়াটা যেভাবে সংঘটিত হবে সেটা হলো CH3 C, এই যে দ্বিবন্ধন এগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে একক বন্ধন থাকবে CH তৈরি করবে। এখানে যে দুইটা বন্ধন ছিল ভেঙে নিচে একটা উপরে একটা, এখানেও এই দুইটা যে 4টা হাত এর মধ্যে 4টা ব্রোমিন যুক্ত হবে, অর্থাৎ এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। এই হয়ে গেল হচ্ছে টেট্রা ব্রোমো। তাহলে এটার নাম কি? দেখো 4টা ব্রোমিন আছে তাই নাম হবে টেট্রা ব্রোমো। এটা হচ্ছে প্রোপেন। আর যদি সুন্দর করে বলি তাহলে এটা হবে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, এদিক থেকে গণনা করতে হবে। তাহলে এটার নাম হয়ে যাবে 1 1 2 2 টেট্রাব্রোমো প্রোপেন। টেট্রাব্রোমো প্রোপেন এটা হচ্ছে একটা বর্ণহীন যৌগ, কিন্তু এটার মধ্যে ব্রোমিনের বর্ণ থাকে কেমন থাকে? লাল। এই ব্রোমিনের লাল বর্ণটা অপসারিত হয়ে যায়, তাই এই যে 1 1 2 2 টেট্রাব্রোমো প্রোপেন এই যৌগটা যখন তৈরি করে এটা একটা বর্ণহীন যৌগ। এই পরীক্ষার মাধ্যমেও আমরা প্রমাণ করতে পারি
যে এই যে অ্যালকাইন অথবা প্রোপাইন, এটি হচ্ছে একটা অসম্পৃক্ত জৈব যৌগ। এখানে আমি 3 কার্বন বিশিষ্ট যৌগ মানে প্রোপাইন নিয়ে আলোচনা করেছি। প্রোপাইন, প্রোপিন, প্রোপেন, প্রোপানল, প্রোপানেল, প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং আবার ইথেন। এরকম একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে, সেখানে লেখা আছে জৈব যৌগের মানচিত্র নামে একটা ভিডিও আমার দেয়া আছে। সেখানে আমি 2 কার্বন বিশিষ্ট যৌগ অর্থাৎ ইথাইন নিয়ে আলোচনা করেছি। ইথাইন, ইথিন, ইথেন, ইথাইল ক্লোরাইড, ইথানল, ইথানেল, ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং সর্বশেষ মিথেন তৈরি করা। তো তুমি যদি ওই ভিডিওটা দেখতে চাও তাহলে তুমি আমার জৈব যৌগের যে প্লেলিস্ট আছে সেখানে তুমি ক্লিক করতে পারো। তো তোমাদের এসএসসি লেভেলে 2 কার্বন এবং 3 কার্বন এর মধ্যে থেকেই পরীক্ষার মধ্যে প্রশ্ন বেশি আসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর কমেন্ট করে তোমার মতামত আমাকে জানাতে ভুলবে না। যদি তোমার ভালো লেগে থাকে, যদি তোমার একটু উপকারে আসে, তাহলে অবশ্যই তুমি আমার ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। পরের ক্লাসে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।